দেন অ্যানাটমি, আমি কিন্তু খুব কঠিন ভাষা আপনাদেরকে বলছি না, যদি পারেন একটু নোট করে নিতে পারেন, আর আপনারা যারা পারেন ভালো তার তো কথাই নেই। ঠিক আছে, যারা একটু চাচ্ছেন যে একটু নোট করে নিব, আপনারা নোট করে নিতে পারেন, একটু কাগজ কলম নেন। অ্যানাটমি বা দেহতত্ত্ব। অ্যানাটমি দেহতত্ত্ব হলো এমন একটি বিষয় যেখানে মানব দেহ ও তার অঙ্গ সমূহের গঠন সংক্রান্ত আলোচনা করা হয়। অ্যানাটমিটা হচ্ছে যে মানব দেহের গঠন সংক্রান্ত আলোচনা, যে কোথায় এই জিনিসটা আছে, কি কি আছে আমাদের গঠনতন্ত্রের মধ্যে, এগুলো নিয়ে আলোচনা করা হয়। এটাই হচ্ছে অ্যানাটমি, শর্টকাট বিষয়। তারপর যেমন মনে করেন ফিজিওলজি। ফিজিওলজি বা শরীর বিজ্ঞান। ফিজিওলজি বা শরীর বিজ্ঞান হলো এমন একটি বিষয় যেখানে মানব দেহ ও তার অঙ্গসমূহের কাজ নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনা করা হয়। একটু আগে বলেছি অ্যানাটমি। অ্যানাটমি মানে হচ্ছে মানুষের দেহ সংক্রান্ত কোথায় কি আছে সেই সংক্রান্ত আলোচনা করা হয়। আর এখন বললাম কি ফিজিওলজি। ফিজিওলজি অর্থ হচ্ছে শরীরের, আমাদের যে শরীর বিজ্ঞান হলো এমন, ফিজিওলজি বা শরীর বিজ্ঞান হলো এমন একটি বিষয় যেখানে মানব দেহ ও তার অঙ্গসমূহের কাজ, এখন বললাম কি এগুলো কোথায় আছে সেটা হচ্ছে অ্যানাটমি, আর এগুলোর কাজ কি সেগুলো হচ্ছে আপনার ফিজিওলজি। যেমন ধরেন আমি বললাম হার্ট, লাং, তারপরে বললাম যে পিটুইটারি, ব্রেন, পিটুইটারি গ্ল্যান্ড, এটা কথাটা আমরা বলতেছি, ব্লাডার, ওভারি, এগুলো আমি কিন্তু বলছি, কিন্তু এগুলোর যে কাজ সে বলাটাকে, যেগুলো যে আছে এখানে, এটা আছে মাথায় আছে ব্রেন, তারপরে বুকের বাম বুকটার মধ্যে আছে কি লাং আছে, বাম পাশটা একটু ঘেঁষে আছে কি আমাদের হার্ট, স্টোমাক, আমাদের যে অ্যাবডোমেনটা আছে অ্যাবডোমেনের বাম পাশে স্টোমাক, এটা বলতেছি কিন্তু আমি আপনাকে, এগুলো হচ্ছে কি অ্যানাটমি। আর এগুলোর কাজ যখন বলবো যে হার্টের কাজ কি, লাংয়ের কাজ কি, এই হার্টের কাজ কি, লাংয়ের কাজ কি, তারপরে স্টোমাকের কাজ কি, প্রত্যেকের কাজ নিয়ে যখন আলোচনা করব বা ও কি নিয়ন্ত্রণ করে, এগুলোকে বলা হয় ফিজিওলজি। আপনারা কি লিখেছেন? একটু কষ্ট করে লিখে রাখেন, আর যার যে প্রয়োজন মনে করবেন লিখবেন, যার প্রয়োজন না লেখার দরকার নেই। আর যে আমরা বলি না প্যাথোলজি, প্যাথোলজি কি, ফিজিওলজি জানলাম, প্যাথোলজি তো জানা দরকার আছে। প্যাথোলজিটা হচ্ছে এই জিনিস, এইখানে যে রোগ সংক্রান্ত নিয়ে আলোচনা, এই যে হার্টের রোগ নিয়ে আলোচনা, ফুসফুসের রোগ নিয়ে আলোচনা, এগুলো রোগ নিয়ে আলোচনা করাকে বলা হয় প্যাথোলজি। কথা এখানেই শেষ। এই তিনটা বিষয় তো আপনারা বুঝতে পেরেছেন? এমন কেউ আছেন যে তিনটা বিষয় বুঝেন নাই? অ্যানাটমি, ফিজিওলজি এবং প্যাথোলজি, এমন কেউ আছেন যে বুঝেন নাই? এমন কেউ আছেন? সবাই বুঝেছে ম্যাম। আচ্ছা, লিখেছেন? ম্যাম আমি লিখিনি, বই আছে তাই লিখিনি। আচ্ছা, বই আছে, বইতে লাগান, বই তো আমাদের সবসময় থাকে, কিন্তু বইতে একটু মনে করেন কঠিন করে লেখা থাকে যেটা আমরা বুঝি না। অ্যানাটমিক্যাল পজিশন যেটা বলা হয়, যে অ্যানাটমিক্যাল পজিশন আমরা বলি, অনেক সময় অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াইতে হয় এক্স-রে করতে গেলে বা বিভিন্ন কারণে মেডিকেল টার্মে বলা হয় অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশনটা হচ্ছে আপনার সোজা হয়ে দাঁড়াবেন, সোজা হয়ে দাঁড়াবেন, মুখমণ্ডল থাকবে সামনের দিকে, হাত দেহের দুপাশে থাকবে, কিন্তু হাতের তালু, আপনার মুখমণ্ডল যেদিকে থাকবে হাতের তালু থাকবে ওই দিকে, মুখমণ্ডল যেদিকে হাতের তালুটা সোজা ঘুরে দিতে হবে, ঘুরে দিবেন, দুই পাশে থাকবে এবং হাতের তালু সামনের দিকে উন্মুক্ত থাকবে, পা সামান্য পৃথক করে ফাঁকা রাখা হবে, পা সামান্য একটু ফাঁকা করে রাখতে হবে, এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমি অনুসারে মানবদেহকে 5টি ভিন্ন ভিন্ন অংশে বিভক্ত করা হয়েছে। অ্যানাটমি অনুসারে মানবদেহকে 5টি ভিন্ন ভিন্ন ভাগে
বিভক্ত করা হয়েছে। যেমন ধরেন আমাদের হেড এবং নেক, মাথা ও ঘাড়, মাথা ও ঘাড়, হেড এবং নেক মানে মাথাটা ঘাড়ের সাথে যুক্ত। তারপরে হচ্ছে দেখেন থোরাইসিক মানে কি বুক, থোরাইসিক। তারপর হচ্ছে কি অ্যাবডোমেন পেট, উদর, যেটাকে বলা হয় উদর। তারপর সুপিরিয়র এক্সট্রিমিটিস মানে আপার লিম, সুপিরিয়র এক্সট্রিমিটিস অবলিক দিয়ে আপার লিম, এটা হচ্ছে ঊর্ধ্বাঙ্গ, দুইটা হাত। ইনফেরিয়র এক্সট্রিমিটিস লোয়ার লিম মানে দুইটা পা, নিম্নাঙ্গ যেটাকে বলা হয়। তাহলে আমরা অ্যানাটমি অনুসারে মানবদেহকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, বিভক্ত করা হয়েছে। হেড অ্যান্ড নেক 1 নাম্বার, 2 নাম্বার থোরাইসিক, 3 নম্বরে অ্যাবডোমেন, 4 নম্বরে আপার লিম, 5 নম্বরে লোয়ার লিম। এখন দেখেন আমাদের থোরাইসিক কিন্তু একটা কেজ, এটা থোরাইসিকের ভিতরে অনেক মূল্যবান যন্ত্রপাতি আছে, অ্যাবডোমেনের ভিতরেও কিন্তু অনেক মূল্যবান যন্ত্রপাতি। এই যে হেড বলেছি, হেডের ভিতরেও কিন্তু একটা মহামূল্যবান যন্ত্র আছে, তাই না? প্রত্যেকটার ভিতরেই মহামূল্যবান যন্ত্রগুলো আছে, যা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন দেখেন অ্যানাটমি ভাষা, যেটা দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যানাটমি, অ্যানাটমির ভাষা। যেহেতু আমরা ডাক্তার, আমরা সব জায়গায় অ্যানাটমির ভাষা ইউজ করতে হবে। 1 নাম্বার হেড, হেড মানে মাথা, এর অ্যানাটমিক ভাষা হচ্ছে সেফালিক। এই সেফালিকটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাচ্চা যখন গর্ভাবস্থায় কোনো আল্ট্রাসাউন্ড নিয়ে আসবে কোনো গর্ভবতী মা, তখন দেখবেন লেখা থাকে পজিশন সেফালিক ব্রিজ, পজিশন লেখা থাকে সেফালিক ব্রিজ। ব্রিজ মানে হচ্ছে পা দুটো নিচের দিকে, আর সেফালিক মানে হচ্ছে পজিশনটা ভালো আছে, বাচ্চার মাথা নিচের দিকে আছে, এটাকে বলা হয় সেফালিক পজিশন। ওখানে কিন্তু হেড পজিশন লেখা থাকে না, কারণ হচ্ছে আপনার হেড মানে মাথা, কিন্তু সেফালিক হচ্ছে অ্যানাটমিক ভাষা। তা আমাদের আল্ট্রাসাউন্ডে অ্যানাটমিক ভাষাটাই থাকবে। 2 নম্বর হচ্ছে স্কাল, মাথার খুলি, যেটাকে অ্যানাটমিক ভাষায় বলা হয় ক্রেনিয়াল, ক্রেনিয়াল। যেহেতু আপনারা সবাই এখানে পুরনো, 2-1 জন নতুন আছেন, যদি আপনাদের মনে হয় যে বানানগুলো প্রয়োজন আমাকে জানাবেন, পরে আমি দিয়ে দেবো আপনাদেরকে, এই জন্য বানান করে বলছি না। 3 নাম্বার ফেস, ফেস মানে হচ্ছে মুখমণ্ডল, যাকে বলা হয় ফেসিয়াল। দেখবেন এই ফেসটাকে ফেসিয়াল, এবার অনেক সময় যে বিউটি পার্লার বলা হয়, যেখানে মেয়েদের চেহারা ফেসিয়াল করা হয়, ফেস নিয়ে সংক্রান্ত কাজ করে দেখি, ওটাকে বলা হয় ফেসিয়াল। অনেক সময় ছেলেরাও সেলুনে দেখবেন ফেসিয়াল করে, বলে ফেসিয়াল করবেন কিনা, চেহারা পরিষ্কার করবেন কিনা। মুখমণ্ডল ফেস হচ্ছে সাধারণ ল্যাঙ্গুয়েজ, আর অ্যানাটমিক্যাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ফেসিয়াল। 4 নাম্বার ফোরহেড, কপাল, এটাকে লেখা থাকবে ফ্রন্টাল, অ্যানাটমিক ভাষা হচ্ছে ফ্রন্টাল। 5 নাম্বার আই, চোখ, অ্যানাটমিক ভাষা হচ্ছে অরবিটাল। 6 নাম্বার ইয়ার, কান, অ্যানাটমিক ভাষা হচ্ছে অটিক বা অডিটরি নার্ভ। আপনি যখন যেমন আই, চোখ, অরবিটাল বলেছি, যখন আপনি অ্যানাটমিক ভাষা দেখবেন অনেক জায়গায় লেখা থাকবে অরবিটাল ড্রপস, এই ধরনের কথা লেখা হবে, চোখের ড্রপস বলা হবে আর কি, অরবিটাল। আর 6 নাম্বার বলেছি ইয়ার, কান, এটাকে বলা হয় অটিক বা অডিটরি। অটিক নার্ভ বলবে যে অটিক নার্ভের সমস্যা, অডিটরিতে সমস্যা, এবার লেখা থাকবে। 7 নাম্বার চিক, গাল, চিক, গাল, অ্যানাটমিক ভাষা হচ্ছে বাক্যাল, চিক, গাল, অ্যানাটমিক ভাষা হচ্ছে বাক্যাল। নোজ, নোজ, নাক, অ্যানাটমিক ভাষা নেজাল। এই দেখবেন অনেক সময় লেখা থাকবে কি নোজ ড্রপকে এখনো কেউ বলে না, বলে নেজাল ড্রপ। নাকের জন্য কোনো ড্রপ কিনলে ওটাকে বলা হয় নেজাল ড্রপ, নোজ ড্রপ না। মাউথ, মুখ, এর ভাষা অ্যানাটমিক হচ্ছে অরাল, মাউথ, অরাল, মাউথ, অরাল, অরাল পিল বলবে দেখবেন
অনেক সময় বলা হয় যে আপনাকে যে ওষুধগুলো দেওয়া হয়েছে এগুলো সব অরাল, কিন্তু বাহ্যিক ব্যবহারের জন্য না, অরাল। অরাল মানে হচ্ছে মুখ, মুখ দিয়ে খাবেন। চিন, থুতনি। অ্যানাটমিক ভাষা মেন্টাল, চিন, থুতনি, মেন্টাল। 11 নাম্বার নেক মানে ঘাড়। ঘাড় হচ্ছে আমাদের যে ঘাড়, গলা, ঘাড়। অ্যানাটমিক ভাষা হচ্ছে সার্ভাইকাল। আমাদের রেপার্টরিতেও সার্ভাইকাল নামেই পাওয়া যাবে, রেপার্টরিতেও সার্ভাইকাল নামে থাকবে। তারপরে বেস অফ স্কাল, মাথার পিছনের অংশ, যেটাকে বলা হয় অক্সিপিটাল বা অক্সিপুট। আমাদের রেপার্টরিতে থাকবে অক্সিপুট। অ্যানাটমিক ভাষা হচ্ছে অক্সিপিটাল। 13 নাম্বার ব্যাক, পিঠ, যাকে বলা হয় ডোরসাল। কোথাও কোথাও থোরাসিকও বলা হয়। 14 লয়েন। লয়েন হচ্ছে কোমরের পিছনের অংশ, যাকে বলা হয় লাম্বার। এই কোমরের পিছনের অংশ লাম্বার, এটা হচ্ছে আমাদের যে বললাম একটু আগে পেট, উদর, অ্যাবডোমেন। অ্যাবডোমেন বরাবর আপনি হাতটা পিছনে নেন, যতটুকু অংশ ওটাই কিন্তু আমাদের লাম্বার। লাম্বারে মোটা বড় বড় করে উঁচু উঁচু মোটা মোটা 5টি হাড় থাকবে। কেন ওই যে ওই ভার্টিব্রাগুলো এত উঁচু মোটা? কারণ হচ্ছে আমাদের ওই লাম্বার রিজনে আর কোনো সাপোর্ট নেই। দেখেন থোরাসিক বুকের মধ্যে কিন্তু অনেকগুলা রিব আছে, ওকে সাপোর্ট দেওয়ার জন্য ধরে রাখছে। আবার কোমরে যান, ওইখানেও কিন্তু সাপোর্ট আছে ভালোই, কিন্তু একমাত্র লাম্বার বেচারার কোনো সাপোর্ট নেই। এই জন্য ওর খুঁটিটা মজবুত করার জন্য ভার্টিব্রা কলামগুলা অনেক মোটা মোটা করে উঁচু উঁচু করে বড় বড় করে দেওয়া, সবচেয়ে বড় বড় হাড় মেরুদণ্ডের। তারপর আছে দেখেন 15 নম্বরে বিটুইন হিপস, দুই হিপ কোমরের মাঝে, যেটাকে বলা হয় সেক্রাল বা আমাদের রেপার্টরিতে আছে সেক্রাম। বিটুইন হিপস, দুই হিপ বা কোমরের মাঝে যে সেক্রালটা থাকে, হিপ কিন্তু দুই পাশটাকে হিপ বলা হয়। 16 নম্বরে বুটাক বা নার্স, যেটাকে বলা হয় নিতম্ব, যার অ্যানাটমিক ভাষা হচ্ছে গ্লুটিয়াল, গ্লুটিয়াল। আমাদের রেপার্টরিতে আছে নার্স, কিন্তু এমনি সাধারণ জিনিসটা হচ্ছে বুটাক। 17 নাম্বার শোল্ডার ব্লেড। শোল্ডার ব্লেড স্কেপুলার বা ত্রিকোণাস্থি, যেটাকে আমাদের রেপার্টরিতে আছে স্কেপুলা। রেপার্টরিতে আছে স্কেপুলা, এখানে অ্যানাটমিক ভাষা হচ্ছে স্কেপুলার, যাকে বলা হয় শোল্ডার ব্লেড ত্রিকোণাস্থি, যেটাকে আবার আপনি ধরতে পারেন সবচেয়ে ত্রিকোণাস্থি 3টা প্লেটের মতো। আমাদের অনেকে পাখনা বলা হয়, পাখনা, হাতের জনকে বলে পাখনা, পাখনা বললেও চিনতে পারে। 18 নাম্বার স্পাইনাল ভার্টিব্রাল। জি ম্যাম 17 নাম্বারটা আবার একটু বলেন। শোল্ডার ব্লেড ত্রিকোণাস্থি, যেটাকে বলা হয় স্কেপুলার। অ্যানাটমিক ভাষা হচ্ছে স্কেপুলার, আমাদের রেপার্টরির ভাষা হচ্ছে স্কেপুলা, আর এটাকে ত্রিকোণাস্থি বলে, আবার কোথাও কোথাও পাখনা বলে, হাতের পাখনা। এটা একটু বাংলা একটা ভাষা আর কি, কোনো বইতে না, চলিত ভাষায়। ত্রিকোণাস্থি বলে অনেকে বুঝে না তো। 18 নাম্বার স্পাইনাল ভার্টিব্রাল কলাম, যেটাকে বলা হয় স্পাইনাল মেরুদণ্ড। ভার্টিব্রাল, স্পাইনাল ভার্টিব্রাল কলাম, মেরুদণ্ড, ওকে ভার্টিব্রা বা ভার্টিব্রাল। ভার্টিব্রা বা ভার্টিব্রাল হচ্ছে অ্যানাটমিক ভাষা, আর ভার্টিব্রাটা হচ্ছে আমাদের রেপার্টরির ভাষা। এই ভার্টিব্রাগুলো কিন্তু কিভাবে থাকে? প্রথমে আমাদের সার্ভাইকেলে 7টি, ডোরসাল বা থোরাসিকে 12টি, লাম্বারে আছে 5টি, তারপরে সেক্রাল বা সেক্রামে আছে 5টি, কক্সিসে আছে 4টি। যা জয়েন্ট হয়ে যায় ফিক্সড বোন, দুইটা হচ্ছে ফিক্সড বোন, হচ্ছে সেক্রালের 5টি অ্যাক্টিভ হয়ে যায়, কক্সিসের 4টি অ্যাক্টিভ হয়ে যায় মানুষ যখন বড় হতে থাকে, এটা বলা হয় ফিক্সড বোন। তারপরে হচ্ছে 19 নাম্বার শোল্ডার, যেটাকে বলা হয় কাঁধ। শোল্ডার অ্যাক্রোমিয়াল, অ্যাক্রোমিয়াল, এই শোল্ডারের সাথে কিন্তু আমাদের স্ক্যাপুলা জয়েন্ট থাকে। 20 নাম্বার
চেস্ট, বুক, যাকে বলা হয় থোরাইসিক। আর এর সম্পূর্ণ বুকটাকে অনেক সময় বলা হয় থোরাইসিক ক্যাভিটি, কারণ এর ভিতরে অনেক যন্ত্রপাতি আছে। মহামূল্যবান যন্ত্রপাতিটাকে শক্ত আবরণ দিয়ে ঢেকে রেখেছি, যাতে হঠাৎ করে পড়ে গেলে ব্যথা না পায় বেশি। 21 নাম্বার বিউটি বোন বা কলার বোন, যেটাকে বলা হয় বিউটি বোন, কলার বোন, ক্লাভিকল। আমাদের অনেকে টাই টাই বাদে যেখানে ওই স্থানটাকে বলা হয় টাই বোন, বা অনেকে টাই বোন বলে, বিউটি বোন বলে, কলার বোন বলে, ক্লাভিকল। বিউটি বোন বলা হয় এই কারণে যে ওই হাড়টা যদি বের হয়ে থাকে, বিদেশিরা ওটাকে বলা হয় যে খুব সুন্দর, সুন্দরীদের ওই হাড়টা বের হয়ে থাকবে। তারপরে হচ্ছে দেখেন আমাদের ব্রেস্ট বোন। ব্রেস্ট বোন হচ্ছে স্টার্নাল ব্রেস্ট বোন, এটা হচ্ছে সাধারণ ইংরেজি ভাষা, স্টার্নাল হচ্ছে অ্যানাটমিক ভাষা, আর স্টার্নাম হচ্ছে আমাদের রেপার্টরির ভাষা। যে মাঝখানে টাইয়ের মতো থাকে না একটা বোন, এটাকে বলছেন ক্লাভিকলের সাথে টাই বোন, এটাকে টাই বোনও বলা হয়, ক্লাভিকলের সাথে জড়িত থাকে বলে এটাকে অনেক সময় টাইয়ের মতো থাকে, তো দেখতে অনেক টাইয়ের মতো। যদি আপনারা ছবি দেখেন, যাদের কাছে বই আছে দেখবেন যে ওখানে টাইয়ের মতো স্টার্নালটা। 23 নাম্বার ব্রেস্ট, যেটাকে বলা স্তন, ওটা কিন্তু অ্যানাটমির ভাষা হচ্ছে মেমারি, ওটাকে ব্রেস্ট বলে খুঁজলে পাওয়া যাবে না, মেমারি। আর আমাদের রেপার্টরির ভাষা হচ্ছে মাম্মি, ব্রেস্ট বললে পাওয়া যাবে না, তারপরে যে মাম্মি দিয়ে খুঁজতে হবে, কারণ আমাদের রেপার্টরির ভাষাটা একটু আলাদা আছে কিছু কিছু, ওটা অনেক সময় অনেক জিনিসের সাথে মিলে না। তারপর 24 নাম্বার অ্যাবডোমেন, যেটাকে বলা হচ্ছে, আমি বললাম যে উদর বা পেট, অ্যাবডোমেন। অ্যাবডোমিনাল দিয়ে পাবেন, আর অ্যাবডোমেন দিয়ে নরমালি থাকে আমাদের রেপার্টরিতে। অ্যাবডোমিনাল হচ্ছে রেপার্টরির ভাষা। 25 নাম্বার নেভেল, নাভি। আম্বিলিকাল হচ্ছে আপনার অ্যানাটমিক ভাষা, আর আম্বিলিকাল হচ্ছে রেপার্টরির ভাষা। 26 নাম্বার হচ্ছে লোয়ার অ্যাবডোমেন, তলপেট, লোয়ার অ্যাবডোমেন, তলপেট, পেলভিস, যেটাকে অ্যানাটমির ভাষায় বলা হয় পেলভিস। আর এই লোয়ার অ্যাবডোমেনকে আমাদের রেপার্টরি ভাষা আমরা কিন্তু বলি, কেউ কিছু বলতে পারবেন আমরা লোয়ার অ্যাবডোমেনকে রেপার্টরি ভাষা কি বলি? এটাকে পেলভিস বলা হয়, যে এর মাঝখানের অংশটাকে বলা হয় হাইপোগ্যাস্ট্রিয়াম। একটু করে 9টি ভাগ আছে পেটের, এই ভাগগুলো আমি আপনাদেরকে দেখা দিব। তারপর হচ্ছে 27 নাম্বার হিপ, হিপ মানে কোমর, এর অ্যানাটমিক ভাষা হচ্ছে কক্সাল, হিপ কোমর কক্সাল। 28 নাম্বার হচ্ছে গ্রোইন, কুচকি, যেটাকে বলা হয় ইঙ্গুইনাল, গ্রোইন, কুচকি, ইঙ্গুইনাল। আচ্ছা, যদি মনে করেন এটা এই অ্যানাটমির মধ্যে একটু রেপার্টরি ঢুকায় দেই, কোনো রোগী আসলো আপনার কাছে বললো যে আমার কুচকিতে সমস্যা হয়েছে, কুচকিতে বাগি হয়েছে, কুচকিতে দাঁত হয়েছে, বা কুচকিতে চুলকাচ্ছে, বা ফোড়া হয়েছে, তখন আপনি কোথায় যাবেন? এক্সট্রিমিটিসে যাবেন না অন্য কোথাও যাবেন? কারো জানা আছে? ম্যাম ম্যাম অ্যাবডোমেনে থাকতে হবে। হ্যাঁ, তখন আমাদের অ্যাবডোমেনে থাকতে হবে, এক্সট্রিমিটিসে গেলে আমরা পাবো না, কারণ এই ইঙ্গুলার রিজনটা অ্যাবডোমেনের আন্ডারে, ও নিজের আন্ডারে নিয়ে নিচ্ছে এটা। ধন্যবাদ ডাক্তার নাসিমা সুলতানা। তারপর হচ্ছে 29 ট্রাঙ্ক, এই আমাদের বললাম না একটু আগে, ট্রাঙ্কের মধ্যে আগেকার দেখতাম অনেক, আমরা একদম ছোট থাকতে দেখতাম আমার দাদি, তারপরে আমার আম্মা করতো কি, ট্রাঙ্কের ভিতরে খুব মূল্যবান জিনিসগুলো ঢুকায় রাখতো, স্বর্ণ গয়না, দামি দামি জিনিসপত্র, বড় বড় ট্রাঙ্ক থাকতো, ঢুকায় রাখতো, মূল্যবান জিনিস ট্রাঙ্কে রাখা হয়, তাই না? সেই জন্য আমাদেরও একটা ট্রাঙ্ক আছে, ট্রাঙ্কটা আবার 3 ভাগে বিভক্ত। যেমন ট্রাঙ্কের মধ্যে কি কি থাকবে, বুক হতে তলপেট পর্যন্ত, এটাকে বলা হয় ট্রাঙ্ক। এখানে কি চেস্ট,
অ্যাবডোমেন, পেলভিস, তিনটা জিনিস থাকতেছে। কি থাকতেছে? চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস। মনে থাকবে মূল্যবান জিনিস এখানে কিন্তু আমাদের মহামূল্যবান জিনিসগুলো আছে। চেস্টে আছে মূল্যবান জিনিস, অ্যাবডোমেনে আছে, পেলভিসেও আছে, আছে না? ট্রাঙ্ক, বুক হইতে তলপেট পর্যন্ত। 30 নাম্বার আর্মপিট, বগল। আর্মপিট, বগল, এক্সিলারি। আর আমাদের রেপার্টরিতে আছে এক্সিলা, মানে বগল। এই বগলটা কোথায় পাবো বলেন তো? এটা তো সব করানো হয়েছে। চেস্টের আন্ডারে ম্যাম। ধন্যবাদ, ধন্যবাদ। এই যে আপনারা মনে রাখছেন না, এই জন্য খুব ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আগে দাই 565 পেজে আমরা এক্সিলা আমরা কিন্তু যে আপার লিমে যে পাবো না, এস্টিমেট আপার লিমে যে এক্সিলা খুঁজবো, বগল তো হাতের সাথেই থাকার কথা, তাই না? কিন্তু বগল হাতের সাথে নাই। ইঙ্গুলাল পায়ের সাথে থাকার কথা, ও পায়ের সাথে নাই। একজন চলে গেছে অ্যাবডোমিনের সাথে, একজন চলে গেছে চেস্টের সাথে। 31 নাম্বার হচ্ছে আমাদের আর্ম। 30-এ পড়েছে আর্মপিট, 31 হচ্ছে আর্ম। আর্ম মানে বাহু। আর্মকে বলা হয় ব্রাকিয়াল, অ্যানাটমিক ভাষা ব্রাকিয়াল। 32 ফ্রন্ট অফ এলবো, সামনের অংশ। ফ্রন্ট অফ এলবো, সামনের অংশ। এন্টিকিউবিটাল, এন্টিকিউবিটাল। ফ্রন্ট অফ এলবো। 33 নাম্বার ফোর আর্ম, ফোর আর্ম, এন্টিব্রাকিয়াল, এন্টিব্রাকিয়াল। 34 রিস্ট, কবজি। কবজিকে কিন্তু আমরা বলি রিস্ট দিয়ে, কিন্তু আমাদের রেপার্টরিতেও আছে, সাধারণ ইংলিশও রিস্ট, কিন্তু অ্যানাটমি ভাষা হচ্ছে কার্পাল। অ্যানাটমি ভাষা কিন্তু কার্পাল। 35 প্লাম। পাম হচ্ছে হাতের তালু, পাম হচ্ছে হাতের তালু। আর এর অ্যানাটমি ভাষা হচ্ছে পামার বা প্লামার। প্লামারও বলা হয়, পামারও বলা হয়, কারণ আমাদের তো ব্রিটিশ ইংলিশ, 2-3 রকমের ইংলিশ আমরা ইউজ করি, সেজন্য এক এক জায়গায় একটা ব্যবহার করে, প্লামার বা পামার। 36 হ্যান্ড। হ্যান্ড মানে হাত। আমরা যে হাতটাকে বলি, এটা কিন্তু অ্যানাটমিক ভাষা হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়াল, আমরা কিন্তু এই ম্যানুয়ালটা খুব সচরাচর অনেকেই বলে, আমরা কিন্তু হয়তো কেউ বুঝি কেউ বুঝি না। ম্যানুয়াল হচ্ছে হাতে কোনো কাজ করা। অনেক হয়তো অফিসে যখন যাবেন তখন হয়তো বসরা বলে যে আপনি কিন্তু এই কপিটা, ম্যানুয়াল কপিটা আমাকে দিয়ে যাবেন, যেটা আপনি হাতে করেছেন আর কি, এই কাজটা আমি ম্যানুয়াল চাই, এই ম্যানুয়াল কপিটা আমাকে দিবেন, ফটোকপি আপনারা নিয়ে যান। এটা অনেক সময় অনেক ভার্সিটিতে ম্যানুয়াল, অরিজিনাল কপিটা আমি চাই। হাত দিয়ে কোনো কাজ করা মানে হচ্ছে ম্যানুয়াল। 37 নাম্বার ফিঙ্গার্স, হাতের আঙ্গুল। এই যে এখন আমি আপনাদের সাথে কথা বলছি, আপনারা এক একজন এক এক জায়গা থেকে আমার সাথে জয়েন করেছেন, আমরা একটা ক্লাসে আছি, সবাই এক একজন এক এক জায়গা থেকে আসছি। দেখেন এখানে আমাদের কিসের মাধ্যমে আছি আমরা, মনে করি না আমাদের বাংলাদেশের সরকার বলছে যে শেখ হাসিনা ডিজিটালের যুগ চলতেছে। ডিজিটালের যুগ, আমরা কিন্তু একটা আঙ্গুল দিয়ে কিন্তু সবাই জয়েন করেছি, সবাই একসাথে একটা মিটিংয়ে আছি, আলোচনা করছি, সবাই একটা মিটিংয়ে সবাই কিন্তু আঙ্গুল দিয়ে জয়েন করেছি। এই ডিজিটাল ফিঙ্গার মানে হচ্ছে হাতের আঙ্গুল, আর যার অ্যানাটমিক ভাষা হচ্ছে ডিজিটাল, যার অ্যানাটমিক ভাষা হচ্ছে ডিজিটাল বা ফ্লাঞ্জিয়াল। আমরা কিন্তু ডিজিটাল বলি সব সময়, কিন্তু ডিজিটালটার এই জিনিস, এই যে এটা যে হাতের আঙ্গুল, এটা হয়তো অনেকে জানি না। ফ্লাঞ্জিয়াল। 38 নাম্বার ব্যাক অফ এলবো, ব্যাক অফ এলবো, ওলি ক্যানাল, ব্যাক অফ এলবো, ওলি ক্যানাল। 39 পিউভিস, যৌনাঙ্গের উপরের অংশ, যেটাকে বলে পিউবিক। এটা অ্যানাটমিক ভাষা হচ্ছে পিউবিক, যৌনাঙ্গের যে উপরের অংশ, যেখানে ওখানে যে আমাদের যে পশমগুলো বা চুলগুলো যে বড় হয়, ওটাকে বলা হয় কিন্তু পিউবিক হেয়ার। পিউবিক অ্যানাটমিক ভাষা হচ্ছে পিউবিক হেয়ার, ওটাকে বলা হয় পিউবিস, যৌনাঙ্গের উপরের অংশ। আর
ওর অ্যানাটমিক ভাষা হচ্ছে পিউবিক। আর ওইখানে যে চুলগুলো আছে ওকে বলা হয় পিউবিক হেয়ার। 40 থাই। থাই মানে হচ্ছে উরু, যেটাকে আবার বলা হয়, অনেকে বলে যে রান বলে, যে যে ভাষা বুঝে, এটা কিন্তু চলিত ভাষা। আর লিখিত ভাষা হচ্ছে উরু, এটাকে বলা হয় ফিমোরাল। ফিমোরাল, অনেক সময় ফিমার। 41 নাম্বার, ব্যাক সাইড অফ হ্যান্ড ডরসাম। এই যে আমার হাতের উপর অংশটাকে বলা হয় ডরসাম, ব্যাক সাইড অফ হ্যান্ড ডরসাম। 42 নাম্বার, এন্টেরিয়র সারফেস অফ নি। এন্টেরিয়র সারফেস অফ নি মানে হচ্ছে আমাদের যে হাঁটুর যে উপরে একটা অংশ আছে না, এন্টেরিয়র সারফেস অফ নি, হাঁটুর উপরের অংশটাকে বলা হয় প্যাটেলার। প্যাটেলার অ্যানাটমিক ভাষা। আর আমাদের রেফারেন্স ভাষা হচ্ছে প্যাটেলা, যেটা বাটি থাকে না চারা, এই বাটিটাও কিন্তু আমাদের শরীরে, এটাও মনে রাখবেন, আমাদের শরীরে ভাসমান হাড়ের মধ্যে এই প্যাটেলাটা হচ্ছে একমাত্র হাড় যা কিনা ভাসমান। এটা কিন্তু যদি চামড়াটার থেকে যদি সরে যায় কোনো রকমে তো খুলে পড়ে যাবে, ও তো চামড়ার সাথে শুধু লাগানো। ভাসমান হাড়, এটা দিয়েও লিখে রাখতে পারেন। এখন আমাদের থাই গেল, উরু, ফিমার, ডরসাল, প্যাটেলা। এখন 43 নাম্বার, হলো বিহাইন্ড অফ নি। হলো বিহাইন্ড অফ নি যেটা হচ্ছে পিপলিটিয়াল, যেটা আমাদের হাঁটুর নিচে যে গর্তটা, এটাকে বলা হয় হলো বিহাইন্ড অফ নি, পিপলিটিয়াল। এটা পিপলিটিয়ালটা হচ্ছে অ্যানাটমিক ভাষা। 44 নাম্বার, লেগ, পা। ম্যাম, ম্যাম এটা একটু বানান করে দিলে ভালো হতো। কোনটা? 43 নাম্বার। আচ্ছা, হলো HOLLOW, লো, BEHIND, বিহাইন্ড, KNEE, নি। হলো বিহাইন্ড অফ নি। এই হলো বিহাইন্ড অফ নি দিয়ে কিন্তু রেপার্টরিতে পাবেন আছে। এর অ্যানাটমিক ভাষাটা হচ্ছে POPLITEAL, পপ্লিটিয়াল। এটা হচ্ছে অ্যানাটমিক নাম। 44 নাম্বার, লেগ, পা, প্লুরাল। লেগ, পা, প্লুরাল। পা কিন্তু কোথা থেকে? হাঁটুর নিচ থেকে, কিন্তু হাঁটুর নিচ থেকে আমাদের যে অ্যাঙ্কেলের উপর পর্যন্ত যে অংশটা, এটা কিন্তু বলা হয় লেগ, পা, প্লুরাল। 45 নাম্বার, কাফ মানে হচ্ছে পায়ের ডিম। কাফ দিয়ে কিন্তু আমাদের রেপার্টরিতেও আছে। অনেকে বলে না পায়ের ডিমটা সবাই কিন্তু আমরা চিনি, এই যে মাংসটা একটা কলার মোচার মতো একটা মাংস, এটাকে বলা হয় পায়ের ডিম বা কাফ মাসল, যার অ্যানাটমিক ভাষা হচ্ছে সুরাল। তো পাটার নাম কি? কুরাল। আর এই ডিমটার নাম হচ্ছে সুরাল। সুন্দর করে মনে রাখেন, কুরাল, সুরাল। কুরাল হচ্ছে পা, সুরাল হচ্ছে পায়ের ডিম। তারপর 46 নাম্বার, ফুট, পায়ের পাতা। ফুট মানে পায়ের পাতা। এর অ্যানাটমিক ভাষা হচ্ছে প্যাডাল। দেখেন আমরা কিন্তু অনেক সময় সাইকেলে অনেকে উঠে, রিক্সায় উঠে, তখন কিন্তু দেখবেন রিক্সাওয়ালা সাইকেল মানে সাইকেল যে চালায় উনি কিন্তু একটা প্যাডেলের মধ্যে চাপ দেয়, বলে না প্যাডেলটা দ্রুত প্যাডেল চালাও, আমার জরুরি কাজ আছে। অনেকে কিন্তু রিক্সার মধ্যে বসলে বলে দ্রুত প্যাডেল চালাও না, কি সমস্যা কি? কিন্তু এই প্যাডেলটার মানেই হচ্ছে আমাদের পা, পায়ের যে পাতাটা, এই পাতাটার নামেই কিন্তু সাইকেল বা রিক্সার যে আমরা প্যাডেল মারা হয়, এটাকে বলা হয় প্যাডেল যে মারা হয়, এটাই কিন্তু পায়ের পাতা। 47 নাম্বার, টপ অফ ফুট, ডরসাম। টপ অফ ফুট, একটু আগে কিন্তু বলেছিলাম যে আমাদের ব্যাক সাইড অফ হ্যান্ড ডরসাম মানে হাতের উপরের অংশ, আর টপ অফ ফুট পায়ের উপরের অংশ, এটাও ডরসাম। 48 নাম্বার, অ্যাঙ্কেল। অ্যাঙ্কেল যেটা বললাম না, অ্যাঙ্কেল যে আমরা বলি গোড়ালি, এটা কিন্তু অ্যানাটমিক নাম হচ্ছে টার্সাল। আর হাতের যে কবজিটা ছিল, যে রিস্ট, এই কবজির নাম কি ছিল? কার্পাল। আর পায়ের যে গোড়ালিটা, তার নাম হচ্ছে টার্সাল। 49 নাম্বার, টোস মানে হচ্ছে পায়ের আঙ্গুল, যেটাকে এটাকেও ডিজিটাল বা
ফ্লাঞ্জিয়াল বলা হয়। 50 নাম্বার হিল, গোড়ালি। পা নিয়ে কিন্তু কথা হচ্ছে, পা নিয়ে কথা হচ্ছে যে পায়ের যে গোড়ালিটা এটাকে বলা হয় হিল। একটু দেখবেন জুতা, একটু মেয়েরা যে জুতোগুলো পরে একটু উঁচু জুতো হলেই কিন্তু বলে, মনে করেন দোকানদাররা, সেলসম্যানরা বলবে আপনি কি স্লিপার নেবেন না হিল জুতা নেবেন। আর হিল জুতোগুলো ফলো করে দেখবেন গোড়ালির দিকটাই বেশি উঁচু থাকে। গোড়ালির নামেই কিন্তু ওই জুতোগুলোর নাম দেওয়া হয়েছে। হিল মানে গোড়ালি, ক্যালকেনিয়াল, ক্যালকেনিয়াল। 51 নাম্বার সোল, পায়ের তলা। হিল গেল, এখন কিন্তু পায়ের তলা, প্লান্টার। পায়ের সোল, পায়ের তলা, প্লান্টার। 52 নাম্বার আপার লিম, ঊর্ধ্বাঙ্গ। 53 হচ্ছে লোয়ার লিম, নিম্নাঙ্গ। 54 নেল, নখ। 55 থাম, হাতের বৃদ্ধাঙ্গুল। এইগুলোর মধ্যে আমাদের গেল 55টি অ্যানাটমিক নাম। এর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। কারো কোনো সমস্যা আছে কি? কারো যদি কোনো সমস্যা না থাকে আমরা সামনের দিকে আগাই। ম্যাম আমার একটু সমস্যা ছিল যে সব জায়গায় আমি ঠিক করে নিছি ম্যাম, শুনে শুনে। ধন্যবাদ। এখন দেখেন আমাদের যে প্যাডকে আমরা 9টি ভাগে ভাগ করেছি, বলেছিলাম না প্যাডটাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তা নিয়ে একটু আলোচনা করব। প্যাডটাই কিন্তু আমাদের সম্পূর্ণ একটা প্যাড। অ্যাবডোমিনাল আমরা বলেছিলাম না একটা ট্রাঙ্ক, একটি ট্রাঙ্ক মানে 3টা অংশ। কি কি আছে? বুক থেকে তলপেট পর্যন্ত আমাদের একটি ট্রাঙ্ক। এখানে আমাদের মূল্যবান জিনিসপত্র রাখা হয়েছে। মনে করেন আপনার বাসায় একটি বড় ট্রাঙ্ক আছে, তার মধ্যে 3টা প্রকোষ্ঠ করা হয়েছে। ওই 3টার মধ্যে একটাকে মনে করেন থোরাসিক, একটা অ্যাবডোমেন, একটা হচ্ছে আমাদের পেলভিস। এখন এই অংশগুলোকে আমরা পেলভিস, একটা চেস্ট, অ্যাবডোমেন এবং পেলভিস। এখন দেখেন চেস্ট নিয়ে আমরা পরে আলোচনা করি, অ্যাবডোমেনটা নিয়ে আলোচনা করি। কত বড় একটা পেট। কিন্তু যেই কেউ আমাদের কিন্তু বলে যে নাভি, নাভি আমাদের কিন্তু অনেক মুরব্বীরা আছে, কোনো বাচ্চার বা বড়দের যদি খুব পেটের সমস্যা হয়, মনে করেন অনেক ডায়রিয়া হচ্ছে, আমেশা হচ্ছে, তখন কিন্তু বলে কি আমার খুব নাভি কামড়াচ্ছে, তখন করে কি তেলটা মালিশ করে দেয়, একটু পানি মালিশ করে দেয়, তেল পানি দিয়ে মালিশ করে দেয়, চেষ্টা করে নাভিটা যেন ঠান্ডা থাকে। বলে তোমার নাড়িটা গরম হয়ে গেছে, নাভি গরম হয়ে গেছে বলে। কারণ আমাদের নাভিটা কিন্তু এই নাভির সাথে কিন্তু একটা জড়িত থাকে। আমরা যখন জন্ম নেই নাভির সাথে কিন্তু প্লাসেন্টা জড়িত থাকে, ওই মাধ্যমে কিন্তু আমরা খাবার খাই। আমাদের কিন্তু এটা কিন্তু নাভি যদি জন্ম নেওয়ার পরে কাঁচা থাকে, কারণ সহজে না শুকায়, সেটাও কিন্তু সমস্যা। ওই বাচ্চা পরবর্তীতে যে কোনো রোগে ভুগলে আমরা যখন রোগীলিপি করবো তো অবশ্যই জেনে নেব ছোটবেলার এই সমস্যাগুলো, যে বাচ্চার দেরিতে হাঁটাচলা করেছিল কিনা, দেরিতে দাঁত উঠেছিল কিনা, তারপরে দেরিতে মনে করেন কথা বলেছিল কিনা, তারপরে দেরিতে নাভি শুকিয়েছিল কিনা। যদি কোনো ছোট বাচ্চা আমাদের কাছে আসে, মনে করেন 10-12 বছর, যে বাচ্চার মা আছে কিন্তু একটু বড় হয়ে গেল, তো একজনের সাথে মনে করেন আসলে বলতে পারবে না সেই কথাগুলো, তার মা নাই, বলতে পারবে না। কিন্তু যে পর্যন্ত আসলে আমরা মা থাকতে সাথে মায়ের থেকে যতটুকু নেওয়া যায় আমরা এই জিনিসগুলো কিন্তু নিব। তারপরে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা সবসময় যখন পেটটাকে ভাগ করি তখন অনেক সময় বলি আমার উপরের পেটটা কি ব্যথা করতেছে বা তল পেটটা খুব ব্যথা করতেছে, বলি না? এখন আমাদের এত বড় পেটটা কোথায় কোন জিনিসগুলো আছে, মূল্যবান জিনিস, বললাম না মূল্যবান জিনিস রাখা আছে। তো আপনাকে যদি আমি শিখাই দেই যে আপনার এই যে ট্রাঙ্কের মধ্যে কোন পাশে কি রেখেছেন, আপনি আপনার মাথায় যদি মনে করেন জিনিসটা থাকে, তাহলে খুব দ্রুত ট্রাঙ্কটা খুলে ওই জিনিসটা ওইখান থেকে বের করতে পারবেন, তাই না? তাহলে দেখেন আমরা নাভিটাকে একটা সেন্টার পয়েন্ট ধরি, যে আমাদের নেভেল বা আম্বলিকাস, এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। এই নাভিটাকে সেন্টার পয়েন্ট ধরে মনে করেন যে বুকে যাই একটু, যে দুই স্তনের যে বোটাটা আছে, এই দুই স্তনের বোটা থেকে শুরু করে আমরা দুইটা কল্পিত রেখা টানি
একদম নিচ পর্যন্ত, তলপেট পর্যন্ত, একদম স্তন থেকে বরাবর দুটা রেখা টানলাম লম্বা লম্বি ভাবে একদম তলপেট পর্যন্ত। এখন দেখেন আমাদের পেটটা তিনটা ভাগ হয়ে গেছে কিনা। মাঝখানের ভাগে কিন্তু নাভিটা আছে, দুই পাশে দুই অংশে চলে গেছে। এখন আরো দুটা ভাগ করি আমরা, আরো দুটা রেখা টানি। সেই রেখাটা হচ্ছে দেখেন আমাদের যে ছাকনা আছে না, ছাকনা বলি যে, এই ছাকনাটা বরাবর টানি না, একদম ছাকনা যেখানে শেষ হয়েছে ওইখান থেকে একটা রেখা টানবো, আর নাভির ঠিক 2 আঙ্গুল নিচ থেকে আরেকটা রেখা টানবো, পাথালি আকারে, ট্রায়াঙ্গেল বলে না, পাথালি আকারে টানবো। টানার পরে দেখেন এখন আমাদের পেটটা কি 9টা ভাগ হয়েছে? 9টা ভাগ কিন্তু হয়ে গেছে। মাঝখানে আমাদের ম্যাম ছাকনাটা যদি একটু বুঝাইতেন। ছাকনা, এটাকে আমরা বলি থোরাসিক রিব, যেটাকে ছাকনা বলা হয়, যে যে ভাষা ধরেন আর কি। বুঝতে পারছেন? রিব লেখা রাখেন, রিব, পাজর, পাজর লেখেন, রিব লেখেন। আমি আপনাদের বোঝার জন্য ওটা বলি নাই। একটা পাজরের শেষ প্রান্তে যে পাজরটা আছে না, ওইখান থেকে একটা কল্পিত রেখাটা আনবেন, বা আপনি একটা কাগজ নেন না, কাগজ থেকে দাগ টানতে থাকেন। তাহলে যে মাঝখানে আমরা নাভিটা পেয়েছি, দেখেন নাভিটা কিন্তু মাঝখানে চলে গেল। একটু আগে বলেছিলাম সেন্টার পয়েন্ট, জিনিসটা কিন্তু সেন্টার পয়েন্টে চলে গেল। নাভি, নেভেল, এই নাভি সেন্টার পয়েন্ট ধরে আমরা কি করি, উপরে যে অংশটা আছে নাভির ঠিক বরাবর যে উপরে যে অংশটা আছে ওটাকে বলা হয় ইপিগ্যাস্ট্রিক রিজন। ইপি মানে কি? উপরে। ইপিআই, ইপি মানে উপরে। তাহলে কি হলো, নাভির উপরে যে অংশটুকু, যেটা একদম কন্ডা, অনেকে কিন্তু কন্ডা বলে, কন্ডার নিচের অংশটুকু, নাভির উপরের অংশ যে কন্ডা থেকে নিচে একটুখানি প্যাড, এই প্যাডটাকে কিন্তু বলা হয় ইপিগ্যাস্ট্রিক রিজন। অনেক সময় অনেক রোগী এসে বলে আমার এই জায়গাটা, এই কন্ডার নিচ থেকে খুব ব্যথা করে, বা এখানে জ্বালা পোড়া করে, গ্যাস হয়। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমার রোগীর সমস্যাটা কি। এখানে কিন্তু আমার কোথায় কোন জায়গায় কি অর্গানগুলো আছে এই ভাগের মাধ্যমে বোঝা যাবে। তারপর দেখেন এই ইপিগ্যাস্ট্রিক রিজন, যেহেতু নাভি মাঝখানে উপরে যে অংশটা, এটাকে বলা হয় ইপিগ্যাস্ট্রিক রিজন। নাভির পরে যে অংশটা, নিচে যে অংশটা পড়েছে ওটাই কি বলা হয় তাহলে? ইপি মানে তো উপরে, আর ওটা হাইপো, হাইপো মানে নিচে, তো ওটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজন। আমরা তিনটা অংশ পেয়ে গেলাম। মাঝখানটা হচ্ছে আম্লিকাল, তারপর উপরটা হচ্ছে আম্লিকালের উপরে যে অংশটা ওটাকে ইপিগ্যাস্ট্রিক বা আম্লিকাল, আম্লিকাস যেটা বলেন, বা নেভেল, যে অ্যানাটমিতে নেভেল না। তারপর হচ্ছে তার নিচের অংশ হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজন। তো আমরা তিনটা অংশ পেয়ে গেলাম। তাহলে এবার দেখেন ইপিগ্যাস্ট্রিকের ডান পাশে একটা ঘর আছে, বাম পাশে একটা ঘর আছে। ডান পাশে একটা ঘর, বাম পাশে একটা ঘর। এটা কি বলা হয়? ডান মানে রাইট, হাইপোকন্ড্রিয়াম। কন্ড্রা মানে কি জানেন? কন্ড্রিয়া, কন্ড্রা মানে কিন্তু হচ্ছে এই যে যে পাঁজরগুলা, কুরকুরা যে হাড়গুলো, এটা কিন্তু কন্ড্রা বলে। অ্যানাটমিক ভাষা এগুলো কিন্তু কন্ড্রা বলে। এর জন্য এটাকে বলা হয় রাইট হাইপোগ্যাস্ট্রিয়াম। রাইট হাইপোগ্যাস্ট্রিয়াম, ডান পাশে যে অংশটুকু আছে। এখন দেখেন আর বাম পাশে, এই ইপিগ্যাস্ট্রিকের বাম পাশে যে অংশটুকু আছে, যেগুলো একদম ওই যে বললাম আমাদের রিব পাঁজরের সাথে একটু লাগানো যে অংশটুকু, এটাকে বলা হয় লেফট হাইপোগ্যাস্ট্রিয়াম। লেফট হাইপোগ্যাস্ট্রিয়াম। এখন দেখেন রোগী যদি এসে আপনাকে বলে ডাক্তার সাহেব আমার না এই যে এই পাঁজরটা আছে না, এই ডান পাশের পাঁজর এখানে প্রচন্ড ব্যথা, এই ডান পাশের পাঁজর এখানে আমাদের কি আছে? এই ডান পাশের পাঁজর এখানে আমাদের লিভার আছে, আমাদের গল ব্লাডার আছে। তখনই আপনি বুঝতে হবে যে রোগীর লিভার বা গল ব্লাডারের সমস্যা। প্রথমে যদি আপনি রোগী এসে বলার সাথে যদি এই কথা বলেন, যদি বলে যে ডান পাশে কর্নারটা, এই যে ছাকনাটা আছে বলবে, বা পাঁজর বলবে, যে যে ভাষা বুঝে, বা রিব বলবে এর নিচ এখানে খুব ব্যথা করতেছে, সাথে সাথে আপনি বলবেন আপনার লিভার বা গল ব্লাডারের সমস্যা। তার যদি আমরা দেখেন মাঝখানে ব্যথাটা থাকবে, এটা কিন্তু গ্যাস, আমাদের যে স্টোমাকটা, এই স্টোমাকটাকে কিন্তু গ্যাস্ট্রিক বলা হয়। গ্যাস্ট্রিক এর আরেকটা ভাষা কিন্তু গ্যাস্ট্রিক। আমরা বলি না গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিক কোনো কথা না কিন্তু। এখন দেখেন তারপরে আমরা এবার
আমলিকালে চলে যাই, যেটা আমলিকাস আমাদের নাভির অংশে চলে যাই, পেয়েছি যে ওর ডানেও তো একটা ঘর আছে, বামেও একটা ঘর আছে। তো ডানে যে ঘরটা আছে, একটু আগে কিন্তু বলেছিলাম যে পিছনে যে হাড়গুলো আমাদের ভার্টিব্রা কলামটা আছে পেটের পিছনে, ওটাই কিন্তু আমরা লাম্বার বলি। সে ওখানে ওটাকে লাম্বার বলি। তাহলে আমাদের নাভির ডান পাশে যে অংশটুকু তাকে বলা হয় রাইট লাম্বার, বাম পাশের অংশটুকু বলা হয় লেফট লাম্বার। কোনো রোগী আপনার কাছে এসে যদি বলে ডাক্তার সাহেব নাভির পিছন দিয়ে পিঠের যে অংশটা, এই অংশটা আমার ব্যথা করে, এই জায়গাটায় ব্যথা করে, তখন কিন্তু আপনি ধরবেন আমাদের এই জায়গায়। আপনি নাভির পিছন, নাভিতে হাত দিয়ে একদম আপনার হাতটা পিছন দিকে নিয়ে যান, দুইটা হাতে নিয়ে যান, দেখবেন যে এই যে দুইটা হাত যেখানে যে শেষ হলো ওই জায়গাটায় কিন্তু আমাদের কিডনি আছে দুইটা, এটাকে বলা হয় কিডনি। ব্যথা থাকলে, টেনশনের ব্যাপার থাকলে কিডনিতে কোনো সমস্যা আছে রোগীর। আমরা রাইট লাম্বার পেলাম, লেফট লাম্বার পেলাম, কিডনি কিন্তু দুইটা, দুই পাশে দুইটা কিডনি আছে। তারপর দেখেন আমাদের যে হাইপোগ্যাস্ট্রিক রিজন যেটা আছে, হাইপোগ্যাস্ট্রিক মানে হাইপো মানে নিচে, ইপি মানে উপরে, এটা মনে রাখলে হবে। এই হাইপোগ্যাস্ট্রিক রিজনটা চিপা আছে না, দেখেন এটা চিপা, দুই পাশে একদম চিপা দুটো অংশ। একটা হচ্ছে এটাকে বলা হয় রাইট ইলিয়াক, ডান পাশের অংশটাকে বলা হয় রাইট ইলিয়াক, বাম পাশের অংশটাকে বলা হয় লেফট ইলিয়াক। এখন রাইট ইলিয়াক আমাদের অনেক সময় অনেক রোগী আসে মানে নিয়ে অ্যাপেন্ডিসাইটের সমস্যা নিয়ে, বলে ডাক্তার সাহেব আমার না আলট্রাসাউন্ড করেছি, আলট্রাসাউন্ডে বলছে ডাক্তাররা যে আমার হয়েছে, অ্যাপেন্ডিসাইটের সমস্যা হয়েছে, অপারেশন করতে হবে। তো এই কথা আমাকে বলার পরে আপনাদের কাছে হোমিওপ্যাথিতে কোনো ওষুধ আছে যে অপারেশন করা নাও লাগতে পারে, আমি তাহলে ওষুধটা বলেন খাবো। অনেকে কিন্তু বলে আসে অপারেশন না করার, অনেকে চায় না অপারেশন করতে, কিন্তু আমাদের অ্যাপেন্ডিসাইটের ওষুধ আমাদের আছে। কিন্তু তারপরেও অ্যাপেন্ডিসাইট মনে করেন যদি একদম দেখেন যে খারাপ পর্যায়ে, অপারেশন করতেই হবে মাস্ট, কারণ ওটা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদের যে ডান পাশে যেটা বললাম রাইট ইলিয়াক, এই রাইট ইলিয়াকে থাকে আমাদের অ্যাপেন্ডিক্স। এর ভিতরে কিন্তু আমাদের দেখেন অনেক কিন্তু ইন্টেস্টাইন আছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। লার্জ, এই যে আমাদের যে লার্জ ইন্টেস্টাইনের একটা অংশে যে এই আমাদের অ্যাপেন্ডিক্সটা থাকে, ছোট ঝুলঝুল আকার অ্যাপেন্ডিক্স। অনেকে বলে এটা অপারেশন করে ফেললেই ভালো, এটা কোনো কাজ নাই। আসলে কিন্তু ভুল, এর কিন্তু কাজ এখন ডাক্তাররা একবার দেখলো, রিসার্চ করে দেখলো এর অনেক কাজ আছে, অ্যাপেন্ডিক্সের অনেক কাজ আছে। অ্যাপেন্ডিক্সের কি আর কোনো নাম আছে? অ্যাপেন্ডিক্স বলেই বেশিরভাগ সচরাচর চেনা যায়, আমার জানা নেই। এখন দেখেন অ্যাপেন্ডিক্সটা কিভাবে বুঝবেন, যখন রোগী আসছে আপনার কাছে যে এখানে খুব ব্যথা, আপনার হয়তো রোগী বললো না অ্যাপেন্ডিক্স, ডাক্তার সাহেব খুব পেট ব্যথা, কোথায় ব্যথা দেখি, আপনার কাছে আসলো, দেখলে যে সে ডান পাশের কুচকির এখানে হাত দিয়ে রাখছে, ডাক্তার সাহেব এখানে খুব ব্যথা, ধরা যাচ্ছে না, ঠিক আছে আপনি একটু হাত তুলে দাঁড়ান তো। রোগী তখন বলবেন হাত দুটো উপর দিয়ে তুলে দাঁড়াইতে, আপনি একটু তার শার্টটা উপর দিয়ে উঠাবেন, বা আর মহিলা রোগী হলে মহিলারা দেখবেনই, বা মহিলা রোগী হলে যদি আপনার গায়ের উপর দিয়ে হাত দেওয়ার ব্যবস্থা থাকে, কোনো গার্ডিয়ান থাকে দেখবেন, ওইখানে কিন্তু হাত দিতে দিবে না, স্পর্শ করতে দিবে না, ধরা মাত্র লাফ দিয়ে উঠবে, আপনি তার হাত দুটো উপর দিকে উঠাতে বলবেন, উপর দিকে উঠাইলে কিন্তু টান টান হবে না জায়গাটা, তখন আপনি ছোঁয়া দিবেন, সে লাফ মেরে উঠবে। ওই জায়গাটা অনেক সময় কি ওই যে প্রদাহ, তো অনেক সময় যে আমাদের ডাক্তার মোস্তফা কামাল আছে আজকে, ওটাও কিন্তু একটা প্রদাহ, অ্যাপেন্ডিক্সটাও কিন্তু একটা প্রদাহ, এই জন্য ওটা প্রদাহের মধ্যে খুঁজতে হবে। মোস্তফা কামাল আছেন না, তাহলে ওই অ্যাপেন্ডিক্সটা, আমি জি ম্যাম আছি। হ্যাঁ ওটাও কিন্তু প্রদাহ ছাড়া কিন্তু কিছু পাবেন না। তো অ্যাপেন্ডিক্সটা করলো কি, ওটাও কিন্তু একটু ফুলে থাকবে, নীল হয়ে থাকবে, লাল হয়ে থাকবে, প্রদাহ গরম থাকবে, তখন কিন্তু আপনি ধরার সাথে সাথে দেখবেন যে একটু গরম আর রোগীর লাফ মেরে উঠছে, আপনি দ্রুত পাঠাই দিবেন, দরকার নেই আমাদের রোগীর জীবন নিয়ে খেলা করার, অনেক রোগী আমরা রাখবো না। ইন্টেস্টাইন গুলোর কি কাজ আমরা আরেকদিন আলোচনা করবো, যে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এগুলোর কাজগুলো কিভাবে থাকে, এগুলো কিন্তু
তা আমাদের পেটের যে 9টি অংশ আমরা পেয়ে গেলাম। এই যে আমাদের যে হাইপোগ্যাস্ট্রিয়াম, যেটাকে পেলভিস রিজন বলা হয়, হাইপো নিচে, এখানে আমাদের যত অর্গানগুলো আছে, জেনারেলিয়া, ফিমেল, মেল, তারপরে ব্লাডার, এগুলো সব কিন্তু এখানে এই পেলভিসের ভিতরে। এটা কিন্তু একটা দেখবেন পেলভিসের যে হাড়টা অনেক শক্ত একটা হাড়, পেলভিস বোনগুলো দেখবেন অনেক শক্ত একটা হাড়ের মধ্যে কিন্তু এগুলো সুন্দর করে সাজানো, থরে থরে সাজানো থাকে এগুলো। আজকে তো আর সময় নেই, তা না হলে আমাদের যে কঙ্কাল তন্ত্র নিয়ে একটু আলোচনা করতাম। 9টা বেজে গেছে, তাহলে আজকে আলোচনা না করি, আমরা নেক্সট ক্লাসে কঙ্কাল তন্ত্র নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাস বলতে প্রতি বুধবার আমাদের অ্যানাটমি ক্লাস হবে। অ্যানাটমি ক্লাস কোনো বুধবারে প্যাথোলজি, কোনো বুধবারে ফিজিওলজি, এভাবে যাবে। আর কোনো বুধবারে হয়তো আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন থাকবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, গতকালই বলেছিলাম প্র্যাকটিস অফ মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ, সবারই জানা দরকার আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমার জি বলুন। 16 নম্বরটা নিতম্ব, এটা কি স্যার ম্যাম? ও নিতম্ব, এই জন্য আমি একটু বাংলা বলে দিই আপনাদেরকে। জি না, বাংলা বলে দেই। এই যে আমরা যে বলি যে অনেক সময় যে বুটাক, নিডস, নিতম্ব, এটা কিন্তু হয় কি পাছা, যেটা এটাকে বললাম যে বললাম না পেলভিস হাড়গুলো থাকে, পেলভিস হাড়, পেলভিস রিজনে যে হাড়টা, যে পাছার যে মাংসটা আছে না, মাংসটা, এই হাড়ের সাথে যে মাংস, যে যার উপর ভর করে আমরা বসি, উরু যেমন বললাম, রান, আমাদের ভুল হয়েছে, চলিত ভাষাটা বলা দরকার ছিল। লিখে রাখেন, আপনার ভাষাটা লিখে রাখেন। এটা হচ্ছে বুটাক, নার্স, নিতম্ব, গুটিয়াল, আর এর ব্র্যাকেটে লিখে রাখেন পাছা। জি ম্যাম, থ্যাংক ইউ। ধন্যবাদ। আর কার কোনো সমস্যা? আপনারা ম্যাম আগামীকালকে ক্লাস হবে? আচ্ছা, ক্লাস না হওয়ার সম্ভাবনাই আছে। কয়েকটা দিন শুক্রবার আমার কাজ থাকে, তো ওই কাজের জন্য বৃহস্পতিবারই আমার যেতে হয়, কিছু গুছাইতে হয়, তো এই জন্য কাজটা করতে পারতেছি না। নেক্সট সপ্তাহ থেকে আর হবে না এমন, তো চেষ্টা করবো ক্লাসটা রাখার, অন্তত অল্প কিছুক্ষণের জন্য ক্লাসটা নিয়ে নেব যদি সময় পাই। আপনারা আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আর কি যেন বলছিলাম, আমরা দেখাবো অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স কিন্তু গত অনেক আগের ক্লাসগুলো তো দেখাইছি, বলেছিলাম যে ইনফ্লামেশন ছাড়া খুঁজে পাবেন না। অ্যাপেন্ডিক্সের জন্য কোথায় যাবো, কেউ একজন বলবেন, আমাকে একটু হেল্প করেন তো। ম্যাম অ্যাবডোমেনে যেতে হবে, হ্যাঁ, তারপরে রাইট ইলিয়াকে। কিন্তু আর কোথাও যাবো না, আর কিছু লাগবে না ম্যাম লোয়ার লোয়ার কি বলবো, বলেন না, একটু শুনি। আমি জানি আপনারা জানেন, আপনি পারেন, আমি জানি। ইনফ্লামেশন যে লাগবে বলেছিলাম না একটু আগে, যে আমি যে ডাক্তার মুস্তফা কামালকে কেন ডাকলাম, উনি যে বললো যে মানে ইনফ্লামেশনটা কি, প্রদাহটা কি, প্রদাহ ছাড়া খুঁজে পাবেন না এটা, কারণ এটা কাজ, এটা তো প্রদাহ। কোথাও ইলিয়াকে যেতে হবে না, ওর মূল সমস্যাটা কি, সবসময় মূল সমস্যায় যাবেন। তাহলে মূল সমস্যা কি, প্রদাহ হয়েছে, অ্যাবডোমেন ইনফ্লামেশন, ওখানে যে অ্যাপেন্ডিক্স পাবেন। যান সবাই, যাদের কাছে বই আছে, যে আমি জানি সব যারা পুরানো আছেন সবাই দাগানো আছে। 552 পৃষ্ঠা, ডান কলমে একটু মিডিলের নিচে। তাহলে কি ছাড়া আমরা খুঁজে পেতাম না, ইনফ্লামেশন ছাড়া অ্যাপেন্ডিক্স খুঁজে পাওয়া যাবে না। আর যে হেপাটাইটিস জন্ডিস যেটা, সেটাও কিন্তু ইনফ্লামেশন ছাড়া খুঁজে পাবেন না। দেখেন
সবাই তাহলে চলে যান, অ্যাবডোমেনে চলে যান 552 পৃষ্ঠায়। তা লিখে রাখেন অ্যাবডোমেন, একটা নোট করে রাখেন, ইনফ্লামেশন ছাড়া অ্যাপেন্ডিক্স আর হেপাটাইটিস জন্ডিস খুঁজে পাওয়া যাবে না। কোনটা? ও ইনফ্লামেশন। ইনফ্লামেশন ছাড়া আমরা অ্যাপেন্ডিক্স বা হেপাটাইটিস জন্ডিস খুঁজে পাবো না। কারণ ইনফ্লামেশন যে দেখবেন পাবেন আপনার লিভার। দেখেন লিভার কিন্তু আমরা অ্যাবডোমেনে পেলাম। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আমাদের অ্যাবডোমেনে যে রাইট হাইপোকন্ড্রিয়াকে আমরা লিভারটা পাবো। ও কিন্তু আমার ইপিগ্যাস্ট্রিকেও আছে, কিন্তু বড় অংশটা। যদি কারো লিভারের সমস্যা হয়, ওই রুগী আপনি কি বুঝেছে বললো ব্যথা, তখন দেখবেন কি আপনি করবেন কি আস্তে করে তার হাতটা একটু সরাবেন, সরাইয়া তার যে পাঁজরটা আছে না, এই পাঁজরের যে বললাম লাস্ট মাথাটা, এখান দিয়ে একটু হাত দিবেন, চাপ দিবেন, হাত দিয়ে চাপ দিবেন, দেখবেন ওইখানে শক্ত লাগবে, মানে লিভারটা বড় হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা একটা পদ্ধতি। ডান পাশে তো, ডান পাশে একটু আস্তে পাঁজর যে শেষ হবে যেখানে, সেই জায়গাটা আপনি চাপ দিবেন, তাহলে বুঝতে পারবেন যে লিভারটা বড় হয়ে গেছে। তখন আপনি বলে দিতে পারবেন। এক্ষেত্রে কি পেশেন্ট হ্যাঁ, এক্ষেত্রে কি পেশেন্টের একদম সোজাসুজি সরাই রাখতে হবে এখন কিছু কিসের জন্য? চেক করার জন্য? না না, এগুলো তো শোয়া রাখা যাবে না, শোয়াটা পাবেন না। এই দুটো টেস্টে দাঁড়া রাখতে হবে, দাঁড়া করে রাখতে হবে। তাহলে কি আপনি হাত দিলে তো চাপ দিলে লাগবে না তার, সে যখন দাঁড়ায় থাকবে তখন তার আপনি হাত দিলে চাপ দিলে পাবেন জিনিসটা। আর শোয়া রাখলে তো সেটা কি ও তো ওই জিনিসটা নিচে দিয়ে নেমে যেতে পারে। হার্নিয়ার ক্ষেত্রে কি শোয়া রাখলে বোঝা যায়? হার্নিয়াটা একসময় আলোচনা করি। হার্নিয়া তো অনেক রকম। হার্নিয়া আপনি তাহলে হার্নিয়া নিয়ে আরেকটা গল্প করি। একটা রুগীর ম্যাডাম আজকে অন্যদিন বলেন, তাহলে না, তাহলে বাদ, তাহলে আজকে বাদ। হ্যাঁ, হার্নিয়া তাহলে আজকে না, অন্যদিন বলেন ম্যাডাম। আমার অন্য জায়গায় ক্লাস যান, ঠিক চলতেছে, আছে, আবার যান। ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে, আপনি করতেছেন। আচ্ছা যাইতে ঠিক আছে, পারতেছি না। তাহলে সবাই চলে যান। আমি সময় নষ্ট করতে চাই না আপনাদের। অসংখ্য ধন্যবাদ। যাদের যাদের অন্য জায়গায় ক্লাস আছে চলে যেতে পারেন। জি ম্যাডাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারো যদি বুঝার কোনো সমস্যা থাকে প্রশ্ন করতে পারেন, বা আমার ইনবক্সে জানা দিলেই হবে। ওয়ালাইকুম আসসালাম। আমার একটু যেটা মানে পরামর্শ হইলো, ক্লাসটা আগের মতো 7:30 নেওয়া যায় কিনা, এখন তো শুরু করা যায় কিনা এই জন্য। না, আমার ক্লাসটা তো 7:30টাই ছিল, কিন্তু সবাই বলতেছে 7:30টায় নামাজের একটু ব্যাঘাত ঘটে। আর আমাদের এখানে কলকাতা থেকে কয়েকজন ডাক্তার জয়েন করেন, তো ওনারাও বলছে একটু না আপনি 8টা বাজে দেন, তাহলে আমাদের ক্লাসটা পড়লে সে জয়েন করতে পারে। এটা 7:30টায় হবে। 7:30 এখন তো শীতকাল, হ্যাঁ, শীতকালের জন্যই 8টা। 7:30 আবার 7:30 নামাজ শুরু হয়ে যায় 7:30। শীতকালে মানে 7টায় আজান হয়,